কোনো অসুবিধা হলে জানাবেন। জি বলছিলাম ওই সাইনবোর্ডটা ঠিক করে দেব। হাসকিশোরের সংক্ষিপ্ত উত্তর দিল। প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে চলে যায়। ইহান রোজকার মতো ঘাড় ঘুরিয়ে দেখে কি ভীষণ পরিশ্রমী গম্ভীর এক নারীকে, তার দুলতে থাকা বেনিকে, তার নম্র চলন অথচ দৃঢ় কদমকে। ইহান দেখে তার সমুদ্র নীলাকে, এক পর নারীকে। তরতর করে বুঝদার মনে বেড়ে যায় খামখেয়ালি জেদ। কেমন হ্যাংলা লাগে নিজেকে ইহান তাজওয়ারের। সে তো এমন ছিল না, কাউকে ভালো লাগায় যে সেটাকে নিয়ে এত ভুগতে হবে এই বয়স তো তার নেই। কি অদ্ভুত এই হ্যাংলামির রোগটা, বেচারা পেয়ে তাকে ধরেছে। আপন এসে পাশে দাঁড়াতে ইহান চট করে চোখ নামিয়ে নেয়। আপন বলে, ভাই এই আজকের এতিমখানার খাবারের অর্ডারটা বাবুর্চি আপাকে দেবে, মানে ওনার স্টাফদের। ইহান রাগি রাগি চোখে তাকালো আপনের দিকে। প্রেরণার রেস্তোরাঁ থেকে এই অফিসের সব কয়টা ছেলেকে দূরে থাকার করা আদেশ ইহানের। আপন ঘাবড়ে গিয়ে বলল, ভাই রেস্তোরাঁয় যাব না, অনলাইনে অর্ডার করব পাক্কা। ইহান কোনো জবাব না দিয়ে লম্বা কদমে বেরিয়ে পড়ল। আজ হাতে তেমন কাজ ছিল না, তবে বিশেষ একটা কাজে ইহান বেরিয়ে পড়ল। সে আজ হোপে যাবে ইরফানকে দেখতে। ভাইয়ের কথাটা ভেবে ইহানের মনটা ফুরফুরে লাগছে। ইয়াসার মির্জা সেই তখন থেকে স্ত্রীর মন বোঝার চেষ্টায় আছে, তবে বুঝে উঠতে পারছে না। সে বুঝতে চাইছে কি আসলে। তার ধর্মপত্নীর চেহারা দেখে মনে হচ্ছে ঠিক নেই কিছু একটা। মজার ছলে বলল, বলছি চলো আমার সাথে মর্নিং ওয়াকে চলো, মেজাজটা এতে ফুরফুরে থাকে সারাদিন। আমার মেজাজও ফুরফুরে। আপনাকে কে বলল? ও আমি তো ভুলে গিয়েছি তুমি আলো, তোমার চেহারাটাই এমন। কপাল কুচকে আলো স্বামীর দিকে তাকায়। ইয়াসার মির্জা তার ভুবন ভুলানো হাসি দিয়ে স্ত্রীকে কাছে টেনে টুপ করে একটা গালে চুমু খেয়ে ফেলে বলল। আলো হেসে ফেলে। সামিন বলে, একদম বদলায়নি তোমার রূপ, সেই পুরনো আলো। তবে মর্নিং ওয়াকে কর্নেলের ওয়াইফের সাথে অত হাসাহাসি করলেন যে আজ? সামিন অবাক হয়ে বলে, বুড়ো স্বামীর পেছনে গোয়েন্দা লাগিয়েছো শেষে? না, এই লজ্জা আমাকে শেষ করে দেবে। আমি এই মুখ নিয়ে নাতি নাতনির মুখ দেখবো কিভাবে? গোয়েন্দা না, সুচিত্রা বৌদি বললেন আমাকে। ভাবি জানেন, আপনার জনাবকে দেখলাম মিসেস তালুকদারের সাথে জুস খাচ্ছিল মর্নিং ওয়াকে। সে কি হাসি তাদি। সামিন কৈফিয়ত দেওয়ার মতো করে বলে, মেয়ের বিয়ের ব্যাপারে টুকটাক জানতে চাইলো। আর হ্যাঁ, তোমার ওই সুচরিত্রা বৌদিকেও বলে দিও আমিও দেখি রোস্তার উত্তম কুমার এক সবিত্রী চ্যাটার্জিকে নিয়ে কফি খাই গ্রিন পার্কে। আলো হা হয়ে যায়, বলে, আপনারা পুরুষরা কেউ কারো থেকে কম না। সেম টু ইউ, এক একজন গোয়েন্দা হয়েছে। আলো হেসে সামিনের কোট এগিয়ে দিয়ে বলে, এত না বকে রেডি হন, সময় নেই হাতে। ইসমামকে চুপচাপ ঘরে বসে ম্যাগাজিন পড়তে দেখে পরি বিরক্ত হয়। ইসমাম স্ত্রীর বিরক্তি অনুধাবন করেও নড়চড় করে না। রিক্লাইনার চেয়ারে ঠেসে বসে আছে। পরি এবার মেজাজ দেখিয়ে বলল, বাড়াবাড়ি, ভীষণ বাড়াবাড়ি। আপনি উঠবেন? আরে তোমরা যাও না, দুই জামাইয়ের জন্য স্যুট নেবে, এতে এত দল বেঁধে যাওয়ার কি আছে? তাছাড়া ভাইয়া তো যাচ্ছে, যাও। তিতি বিরক্ত পরি রীতিমতো খেপে যায়, চেঁচিয়ে বলে, ভাইয়া ভাবি নিজেদের জামাইয়ের স্যুট নিতে যাচ্ছে, আপনার কি একটু আগ্রহ নেই নিজের মেয়ে জামাইয়ের জন্য? এখনো এত ঢং করছেন, মেয়েটা কিন্তু ওর কাছেই থাকবে আজীবন। আরে কি আশ্চর্য, এই বিয়ে নিয়ে তো আমার অমত নেই। আর যে যা চাও তাই করো, টাকা আমি খরচ করছি তো, আমাকে এখন একটু দূরে রাখো। স্বামীর কথা শুনে মুখটা শুকনো করে পরি বসে থাকে। ইসমাম কিছুক্ষণ স্ত্রীকে দেখে চুপ করে উঠে দাঁড়ায়। এত বছরেও এর ইসমামকে মানানোর বাচ্চামো ধরনের জেদ যায়নি। অদ্ভুত এই নারী চরিত্রগুলো, গোটা একটা সংসার সামলালে ঠিক জায়গা বুঝে ঢলে পড়ে আহ্লাদ নিতে। আশ্চর্য। উঠে এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ইসমাম বলল, চলো। আজ তারা মানে এবাড়ির বড়রা তাদের দুই জামাইকে নিয়ে জামাইদের জন্য কমপ্লিট ফর্মাল স্যুট নিতে যাবে। তবে মেয়েরা যাবে না। আজ শ্বশুর শাশুড়ি আর জামাইদের দিন। মারিয়া আর সোফিয়া বাচ্চাদের নিয়ে একদিনের জন্য আতাউর আলমের বাড়িতে গিয়েছে। তালাবদ্ধ হয়ে পড়ে আছে বাড়িটা। বাচ্চাদের তো পিতৃভূমি দেখানোর প্রয়োজন। ঋতু চুপচাপ নিজের ঘরেই ছিল, উদাস মনে জানালার কাছে দাঁড়িয়েছিল। এই এত উৎসবে ঋতু মন দিতে পারে না, তার বুকটা শুধু হুহু করে। আজ এই বাড়ির উৎসব দৃশ্যটা অন্যরকম হতে পারত, সম্পূর্ণ অন্যরকম। এসব কিছু না ঘটলে ছেলেটা তার বোনদের বিয়েতে কি কি না করত। এই নিস্তব্ধ বাড়িটাকে মাতিয়ে রাখতো ওই বদরাগী চঞ্চল ছেলেটা, একাই যথেষ্ট ছিল। ইলহাম মির্জা তখন অফিসে ছিলেন। সামিন ঋতুকে ডাকছিল। ভাসুরের ডাক কর্ণগোচর হতেই ঋতু ঘর থেকে বের হয়।
ঋতুকে দেখে সামিন অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমাদের সাথে? আরে এমন সুযোগ আর হবে ঋতু? বিয়ে উতরে গেলে আমরা বুড়ারা সবাই ব্যস্ত হয়ে পড়বো ঋতু। ইলহামকেও ডেকে নেব, চলো। ঋতু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন তাকে কিছুক্ষণ দেখে বলে, ছেলেটা আসছে ঋতু, এখন সহজ হও। ভাইয়া, মা হিসেবে ন্যায় অন্যায়ের মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে আমাকে। আমি ব্যর্থ মা, কিন্তু আমার ব্যর্থতা কোথায় ছিল? আলো বলে ওঠে, ব্যর্থ আমরা সবাই ঋতু। একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক দূরত্ব যেটা বাচ্চাদের সাথে আমরা কখনোই কমাতে পারিনি। আমরা সবাই ব্যর্থ, তাই বলে সন্তানের ভালো তো শেষ নিঃশ্বাসের আগেও চাই। তুমি চাও? অযথা কষ্ট দিচ্ছ নিজেকে। সামিন বলল, শুদ্ধ কে ঋতু? আমাকে বলো, শুদ্ধ কে? শুদ্ধ কেবলমাত্র মানুষের মৃত্যুর পর হয়। ঋতু চুপটি করে দাঁড়িয়ে আছে। সামিন নম্র গলায় বলে, আমরা বুড়ো হচ্ছি ঋতু, ওদের বাকি জীবনটা পড়ে আছে। হাল ছাড়লে হবে না। বাবা মায়েরা হাল ছাড়তে পারে না। যা হয়েছে চেষ্টা করো সবটা ঠিক করার। বাচ্চারা যেন অসম্ভব ভালো থাকে। অভিভাবক হিসেবে নিজেদের ব্যর্থতার গ্লানি যেন ওদের নিয়ে গর্বে পরিণত হয়। একটু থেকে সামিন ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ছেলেটা আসছে, 3 দিন থেকে চলে যাবে। ও একজন অপরাধী, ও জানে সেটা। তবে সেটা ওর মায়ের চোখে এভাবে দেখতে থাকলে ও তো শুদ্ধ হওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলবে। প্লিজ সহজ হও ঋতু। কর্তৃপক্ষ ইহানকে দিয়ে সমস্ত ফর্মালিটির কাগজে স্বাক্ষর করিয়ে ওয়ার্ডেনকে বলল ইরফান মির্জাকে গিয়ে খবর দিতে। আধা ঘন্টা অপেক্ষার পরে সেই মহেন্দ্র খন এলো। চোখের সামনে কেমন সরল দেখতে ছেলেটাকে দেখে ইহান তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। একটা সাদা ট্রাউজার এবং বাদামি ফুল স্লিভ টি শার্ট পরিহিত ইরফান মির্জা নির্নিমেষ দেখছিল ভাইকে। এক কদম এগুলো ধীরে, তারপর আরো 2 কদম। হাঁ করে দেখছিল দাদানকে। সে কিছুই জানে না, তাকে কেউ বলেইনি। ইহান ম্লান হেসে হাত বাড়িয়ে দিয়ে ভাইকে বলল, 3 দিনের ছুটি, বোনদের বিয়েতে যাবি না? হাইওয়ে পুরোটা ফাঁকা, একটা গাড়িও নেই। ভর দুপুরে ইহান গতানুগতিক স্পিডটা আজ বাড়িয়ে দিল। কেমন ভীষণ তারা ঠেকছে তার ভিতর থেকে। গাড়ির জানালার বাইরে মাথা বের করে লম্বা একটা শ্বাস ফেললো ইরফান মির্জা। পরপর বুক ভরা শ্বাস নিল সে। 2 চোখ বন্ধ করে মাথা সরিয়ে সিটে হেলান দিল। একটা বদ্ধ এরিয়ায় এই বাতাসটাকে সে ভীষণ মিস করছে। ভীষণ। ইহান ড্রাইভিং সিটে বসে তেরছা নজরে ভাইকে দেখছে। মিটিমিটি হাসছে সে। গাড়িতে মৃদু মিউজিক চলছে। ইরফান সুরের তালে মাথা দুলিয়ে প্রথম যে কথাটা বলল সেটা হলো, বাড়িতে গিয়ে আমি মাম্মার হাতের রান্না দিয়ে 7 প্লেট ভাত খাবো। দাদা নাই সোয়ার। শেহুকে কল দিয়েছিলে আপু? আসছে, শান্ত বাবা দিয়ে চলে যাবে। প্রোগ্রামের দিন আসবে শান্ত বাবা। 2 বোন এক বাটি চিপস নিয়ে বসেছে ভর দুপুরে। ইনা এসে গুটিসুটি মেরে ইনশিরার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শেহুটা কেমন হয়ে গিয়েছে আপু? পড়াশোনার চাপ, চিন্তার কিছু নেই, আমাদের রোজ কথা হয়। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ইনশিরা। ইনা উঠে বসলো। হঠাৎ করে একটা কথা মনে পড়লো তার। খুব ভয়ে ভয়ে বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? করো। আপু, আমি রিলেশনের 15 দিনের মাথায় কেস খেয়ে গেলাম, আর তুমি 6 বছর ধরে শহরে পালিয়ে পালিয়ে প্রেম করলে। অত সহজে ধরা গেল না তোমাকে, কেন বলো তো? আমি তোর মতো নেইলসে বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর লিখে ঘুরে বেড়াতাম না, স্টুপিড। ইনা আপুর কথায় বোকা বোকা হাসলো লজ্জিত ভঙ্গিতে। তারপর হুট করে বলে ফেললো বেফাস কথা, আপু সাইমকে ভুলতে পেরেছো তুমি? থমকালো ইনশিরা। ইনায়া ঘাবড়েছে। একটা চড় হয়তো তার গালে পড়বে ভাবছে সে। কিন্তু ইনশিরা খুবই শান্ত স্বরে বলল, না, একজন প্রতারককে ভোলা উচিত নয়। দুজনের মাঝে আবারও পিনপতন, নীরবতা। ইনায়া বোনের শক্ত হয়ে যাওয়া মুখ বিবর দেখে নম্র স্বরে বলে, আপু ভাইয়ার সাথে তোমার নর্মাল হয়েছে সম্পর্ক? দুলা ভাইয়ের সাথে? নর্মাল কেন? কেমন নর্মালের কথা বলছিস তুই? যেমন ধরো হ্যাঁ, তোমরা নর্মাল স্বামী স্ত্রীর মতন কথা বলো। নর্মাল স্বামী স্ত্রী কেমন কথা বলে? আরে আপু বুঝো না, আর 2 দিন পরে তো তোমরা এক ঘরে থাকবে। তোমাদের সাংসারিক আলাপ হয়েছে? সাংসারিক আলাপ সংসার হওয়ার পরে হয় ইনু। আরে তোমাদের মধ্যে রোমান্টিক আলাপ হয়েছে? ধর বুঝো না ব্যাং। ইনশিরা বোনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়া বোকা বোকা হেসে বলল, ভাইয়া আই লাভ ইউ বলেছে তোমাকে। আই লাভ ইউ কেন বলবো? লোকটা ইনশিরাকে পছন্দ করে, অনুভব করে কি? কেন বলবে হুট করে আই লাভ ইউ? তবে এই বাক্যটা এতটা হুট করে কাউকে বলা যায়? ইনশিরা বলতে পারবে? অন্য মনস্ক হয়ে ভাবছে ইনশিরা। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। বড়রা মাত্রই বেরিয়েছে, তাদের এই সময় ফেরার কথা নয়। আর শেহু, তারও তো ফিরতে 3-4 ঘন্টা দেরি হবে। 2 বোন দুজনের দিকে চোখ বড় বড় করে কয়েক পল তাকিয়ে থেকে একই সাথে এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে,
ইরফান মির্জা? ইরফান মির্জা। ঘর থেকে ছুটতে ছুটতে বেরোলো ওরা। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি ছুটতে পারে, আগে যেতে পারে গন্তব্যের কাছে। ইনুর স্বাস্থ্য ভারী হলেও আজ সে তার আপুকে হারিয়ে দিয়ে ছুটছে। সিঁড়িতে ধূপধাপ আওয়াজ তুলে নামছে দুজন। বুকের মধ্যে তীব্র আনন্দময় উত্তেজনা, ভাইকে চোখে দেখার সামনাসামনি। সিঁড়ি থেকে নেমে লিভিং রুম পেরিয়ে লবি পেয়ে সদর দরজার বাইরে পা রাখতে থমকায় ওরা। ইহান তাজওয়ার মির্জা লাল বিএমডাব্লিউ থেকে আঙিনায় পা রেখেছে এবারই মেজো ছেলেটা। ইনশিরার ইনা নিঃশ্বাস আটকে দেখছিল ভাইকে পা থেকে মাথা। জিন্স এবং একটা সাদা রঙের শার্ট, চুলগুলো ট্রিম করা, হাতে তার অদ্ভুত বিদঘুটে রিস্টলেটটা নেই। কি ভীষণ মার্জিত আর অমায়িক লাগছে ভাইটাকে। কিন্তু একই হাল, মাত্র কদিনে দানবীয় শরীরটা কেমন শুকিয়ে গিয়েছে। একটা কিশোর সুলভ ভাব এসেছে চেহারাতে। আগের রাগী মির্জাটি যেন নেই। এ যেন বাহ্যিকভাবে অন্য একটি ছেলে, শান্ত একটি ছেলে। ইনশিরা ইনা এক দৃষ্টে তাকিয়ে আছে। ইরফান দুই বোনকে দেখে একটা সরল হাসি হেসে দুজনকে ডাকে হাত দিয়ে। শ্যামলা চেহারায় ঠোঁটের কোণে ফুটে উঠেছে সরল হাসি অল্প সময়ের জন্যে। ইহান বুকে হাত বেঁধে পাশেই হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছে। ভীষণ রকমের আবেগপ্রবণ হয়ে ইনশিরা আর ইনায়া ছুটে যায় ভাইয়ের কাছে। ইনায়া গিয়ে আগে ধরলো, কাপা কাপা গলায় বলল, ও দাদান, তুমি অসুস্থ দাদান? ইরফান হেসে মাথা নাড়ে, ইনুকে দেখে, কিছুক্ষণ দেখে বলে, শাড়ি পরিস, এমন মন এসেছে থাকিস কেন সবসময়? চোখের পানি মুছে হাসতে হাসতে ইনায়া মাথা নাড়ায়। ইনশিরা চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে তার। ইরফান ইনায়াকে রেখে ইনশিরার দিকে তাকায়। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দেয় ইনশিরার দিকে। তৎক্ষণাৎ ভাইয়ের হাতটা লুফে নিয়ে ইনশিরা কপালে ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল। ইরফান হাসছে বোনের কাণ্ড দেখে। ইহান কিছুটা দূরেই দাঁড়িয়ে ওদের তিনজনকে দেখছে, আদরের তিনজনকে। ইরফান ইনশিরাকে বলতে লাগলো, তুই এমন কবে হলে? এত ছেচকাদনে কবে হলে? ছোট ভাই, এই ছোট ভাই, এই শোন। আচ্ছা, কান্না থামা, শোন। ইনশিরা নাক টানে, ওর গালে হাত রেখে ইরফান বলে, আমি তবুও বাঁচাবো। দুপাশে মাথা নাড়ে ইনশিরা। ইরফান বলে, কথাটা শেষ না করে ইরফান ইনশিরাকে একটা মোটামুটি ধরনের চড় মারে, খুবই সিরিয়াস ভঙ্গিতে। এটা আদৌ মজা ছিল না। গালে হাত চেপে শ্বাস আটকে চোখ বড় বড় করে ভাইকে দেখে ইনশিরা। ইনায়ার ইহান হতভম্ব ঘটনার আকস্মিকতায়। ইনশিরা ভীষণ রকমের হতবাক হয়ে অস্ফুটে বলে, মারলে কেন? শার্টের হাতা গোটাতে গোটাতে গা ছাড়া ভঙ্গিতে ইরফান জবাব দিল, এটা হচ্ছে ভাই জাতীয় শাসন। আমি 100% শিওর বড় দাদা নিশ্চয়ই তোকে এই চটটা মারেনি। এটুকু বলে একটু থেমে সে আবারও বলতে শুরু করে, ছি, শেষমেশ সাইম ভুইয়া, দ্য গ্রেট রাঙামোলা, ওয়াক থু। একদলা থুতু ফেললো ইরফান মাটিতে। ওরা তিনজন তখন অবাক হয়ে দেখছে ইরফানকে। ইরফান ঘুরে সদর দরজার দিকে যেতে যেতে বলে, অবশ্য তোদের তিন ভাই বোনদের রুচি মিলে যায় ছোট থেকে, আমার মতো ইউনিক নোস। কথাটা বলে ইরফান শীষ বাজাতে বাজাতে বাড়ির ভেতরে ঢুকে। ইনশিরা ঘুরে ইহানের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এটাকে তুমি আনলে কেন দাদান? চেক করে আনোনি? এ তো একটু শোধরায়নি। শান্তিনীরে আজ সন্ধ্যার পরে ইনশিরা ইনা মেহেদির সঙ্গীত প্রোগ্রাম। তুনারা দল বেঁধে পার্লারে এসেছে দুপুরে। প্রতিযোগিতা হবে এখন থেকে। প্রোগ্রামের কয়েকটা দিন সুন্দরী প্রতিযোগিতায় এগিয়ে থাকবে কে। তাজেরি হাসতে হাসতে বলছে, ট্রাস্ট মি, এসে ধারে কাছেও যাব না আমরা। ওই মেয়ে ধারালো সৌন্দর্য নিয়ে জন্মেছে। মানহা বলে, আসলেই সাইমের জন্য আফসোস হয়, বেটা অন্ধ। বলে কিনা ঠান্ডা মরা মাছ। তুনা বলে, ঠান্ডা মরা মাছ ধীরে ধীরে মঈন ফরাজির উষ্ণ মৎস্যকন্যা হয়ে যাবে। চোখে দেখলেই দেখিস হিংসায় জ্বলে পুড়ে মরবে। তুনার কথায় হেসে উঠে বাকিরা। রিং বাজছে তুনার ফোনে। ইনশিরার মুইনকে নিয়ে আরো কিছু চমকপ্রদ মন্তব্য করে ফোনটা হাতে নিতে তার চক্ষু চরক গাছ। বাকিরা ওর দিকে তাকিয়ে বলে, কিরে কার ফোন? কিরে কার ফোন? কার ফোন? কিরে কার ফোন? সাইম। অস্ফুটে স্বরে বলে তুনা। রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করে সেখানে ধরে। ওপাশ থেকে সাইমের ঠান্ডা স্বর, না কলটা কেটো না। হাউ ইজ ইশি নাও? তুনার মুখটা হা হয়ে গেল, পরপর কপাল কুঁচকালো। হাউ ইজ ইশি নাও মানে? এই তাতে আপনার কি? কিছুই না, জাস্ট টেল মি, ইজ শি ওকে? ওদিন রাতে কি হয়েছিল? দিন রাতে ইশির বিয়ে হয়ে গিয়েছে, আঘাত হয়েছে, বুঝলেন? চেঁচিয়ে বলে তুনা। সাইম চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য, বলল, বিয়ে হয়েছে? বিয়ে তো 2 দিন পরে। 2 দিন পর হওয়ার কথা ছিল, বাট মঈন ভাই আর ইশি বড় তাড়াহুড়া করলো। ওরা দুজন দুজনের প্রতি এতটাই দুর্বল হলো যে ওদের আর তর সইছে না, সোজা বিয়ে করে ফেললো, বুঝলেন? ব্লাডি চিটার। দুর্বল হলো? রোবোটিক জবাব সাইমের। তুনা একটা পৈশাচিক হাসি হেসে বলে, জি, মঈন ভাইয়া এতটা হ্যান্ডসাম যে ইশি পুরো গলে গিয়েছে। আর মঈন ভাইয়া তো ইশির উপর
জান হাজির করতে রাজি। চুপ করে রয় সাইম। তুনার মেজাজ ধীরে ধীরে বড্ড গরম হয়ে উঠেছে, গা জ্বলছে। সাইমকে বলে, নাকামি হচ্ছে এখন। হাউ ইজ দিশি নাও? জান গিয়ে বাবের পছন্দ করা একটা উত্তপ্ত জ্বলন্ত ইলমাজ বিয়ে করুন। যত সব নেকা কর্থব বোকা ছেলে। অ্যান্ড লিসেন, আমাদের ইসি ঠান্ডা মরা মাছ না, ওটা আপনি। রাখুন ফোন। দম করে কল কেটে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তুনা। ওপাশে ফোন হাতে নিয়ে স্থির দাঁড়িয়ে আছে সাইম। তার দৃষ্টি স্থির। ফোনে বিড়বিড় করে বলল, বিয়ে হয়ে গিয়েছে। 7 প্লেট ভাত খাবার ইচ্ছা পোষণ করেছিল ইরফান মির্জা, কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে 1 প্লেটও ঠিকঠাকভাবে খেতে পারবে না। খাচ্ছে ধীরে ধীরে। ইহান মুখোমুখি একটা চেয়ারে বসে ওকে দেখছে। ইনশিরা আর ইনা একটু পরপর ইরফানের প্লেটে খাবার তুলে দিচ্ছে। ইরফান খেয়ে এগোতে পারছে না যদিও। বাইরে তখন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন বাড়িটা সাজাচ্ছে, ব্যাকইয়ার্ড সাজাচ্ছে, শান্তিনীরের গোটা এরিয়া সাজিয়েছে সে সকাল থেকে। ইরফান খেতে খেতে ইহানকে বলে, এত তাড়াহুড়ো? আজ মেহেদির সঙ্গীত, কাল প্রোগ্রাম, পরশু এসে শ্বশুরবাড়ি যাবে, মানে এত তাড়াহুড়ো? তার জন্য তোর ছুটি 3 দিন। ইরফান চোখ তুলে তাকায়। তাই বলে ঠিকঠাকভাবে আনন্দ করবে না? তোকে ছাড়া আনন্দ হয়তো না। আর আমি জেলে থাকলে? ইহান চুপ করে রয়। ইনশিরা ভাইয়ের প্লেটে বিফ তুলে দেয়। গেটের বাইরে তখন বাড়ির বড়দের 2টো গাড়ি এসে থামে। সব কাজ শেষ করে 2 জামাইকে নিয়ে রেস্তোরাঁয় দুপুরে লাঞ্চ করে প্রীতম আর মুইনকে তাদের গন্তব্যে ছেড়ে দিয়ে তারা এলো। ইলহাম মির্জা তাদের সাথে আছে। গাড়ি থেকে নামলো সবাই হাসতে হাসতে। বেশ ফুরফুরে মেজাজ সবার। কতদিন পর একটু ঘোরাঘুরি করেছে এভাবে 3 ভাই তাদের বউ নিয়ে। তবে হাসাহাসি হচ্ছিল অন্য একটি ব্যাপার নিয়ে, 2 জামাইয়ের কাণ্ড নিয়ে। বাড়ির বড়রা দর্শকের মতন বসেছিল। রেস্তোরাঁর বিল পে করা নিয়ে বাড়ির নতুন 2 জামাইয়ের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে গিয়েছিল, কেউ কারো থেকে কম না। মুইন বলেছে, বিলটা আমি দিচ্ছি। প্রীতম বলেছে, না ভাইয়া আমি দিচ্ছি। মুরব্বীরা চেয়ে চেয়ে দেখছিল তাদের। সামিন উঠে দাঁড়িয়ে একটা সুরাহা করেছিল। অবশেষে দুজনকে অর্ধেক অর্ধেক বিল পে করার সাজেশন দিয়েছিল। আর জামাইরা শ্বশুর শাশুড়িদের ট্রিট দিয়েছিল। জামাইদের নিয়ে আলোচনা করতে করতে তারা সদর দরজার দিকে এগিয়ে যায়। পোর্চের ডান পাশে ইহানের গাড়িটা রাখা। সবাই থমকে দাঁড়িয়ে পড়ে সেখানেই, মুখ চাচাই করে একজন আরেকজনের সাথে। ইহানের তো রাতে ফেরার কথা ছিল। ঋতুর বুকটা কেমন করে ওঠে। কয়েক পল গাড়িটাকে দেখে ছুটতে ছুটতে ভেতরে যায় ভদ্রমহিলা। মুইনকে তার কটেজের সামনেই লিফট দিয়ে গিয়েছিল তার শ্বশুর শাশুড়িরা। আজ নিয়ে সামনের 3 দিন তার ছুটি। কটেজের গেটের বাইরে বিশালাকার একটা ট্রাক দাঁড়িয়েছে। মুইনের নববধূর আগমন উপলক্ষে কিছু ফার্নিচার অর্ডার করেছিল সে। তার মধ্যে আছে একটা বিশালাকার ড্রেসিং টেবিল। বাড়ির মধ্যে বধূর জন্য একটা ছোটখাটো সেলুন বানিয়ে দিবে সে। কিছু কাবার্ডও অর্ডার করেছে। আরও ছিল হোম ডেকোরেশন সামগ্রী। সে ছিল ব্যাচেলার, এক ছন্ন ছাড়া মানুষ। অতি প্রয়োজনীয় কিছু জিনিস ব্যতীত তেমন কিছুই কেনার আগ্রহ পায়নি কখনো, এখন পাচ্ছে। গেটের দারোয়ান মুইনকে দেখে সালাম দিল। মুইন এগিয়ে গেল। দারোয়ানের হাতে একটা বিশাল ফ্লাওয়ার বুকে দেখে জিজ্ঞাসা সূচক দৃষ্টি দিয়ে তাকায় সে। দারোয়ান বলে, স্যার, এক লোক এসে দিল আপনার বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে। মুইন গম্ভীর হয়ে বলে, কোন লোক? আপনি আমাকে না জানিয়ে নিলেন কেন? দারোয়ান আমতা আমতা করছে বলল, সরি স্যার, লিয়াকত চৌধুরীর লোক পাঠিয়েছেন। ওনাদের বউকে ফিরিয়ে দেওয়ার সাহস ছিল না। আপনাকে ফোনে পায়নি কেয়ারটেকার। মুইনের চোয়াল শক্ত হয়। 2 দিন আগে প্রেস ক্লাবের একটা ঘটনায় মুইন তাদের সাথে সমঝোতা করেনি দেখে লিয়াকত চৌধুরী মাইন্ড করেছিলেন। আজ ঘটা করে ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। মুইন বুকেটা কয়েক পলক দেখে দারোয়ানকে ঠান্ডা স্বরে বলল, ওটা বাইরের ডাস্টবিনে রাখুন। কটেজে ঢুকে মুইন একটা লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। ধবধবে সাদা রঙের তোয়ালে দিয়ে মাথাটা ঠিকঠাকভাবে মুছলো না। তোয়ালেটা 2 কাঁধে ঝুলিয়ে বেডে বসলো। তার রুমের বিশালাকার ওয়াশরুমে তখন 2 জন মিস্ত্রি ছিল। মুইন ইনশিরার জন্য একটা বাথটাব সেট করিয়েছে ওয়াশরুমে। শ্যামলা সুদর্শন মুখটা ভেজা ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। সেদিকে খেয়াল নেই মুইনের। সে একে একে তার বন্ধুদের কল দিতে ব্যস্ত। আজ শ্বশুরবাড়িতে মেহেদি সঙ্গীত প্রোগ্রামের ইনভাইটেশন আছে। সন্ধ্যার পরে যাবে সবাই। সবার সাথে যোগাযোগ করে মুইন বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। এখন সে তার বউয়ের সাথে কথা বলবে। ইনশিরা কলটা রিসিভ করলো। প্রতিদিন যতটুকু কথা হয় ঠিক ততটুকুই হলো। ইনশিরা জানালো তার ভাই এসেছে। মুইন তাকে আনন্দ করার কথা বলে ফোন কাটলো। তারপর বাগদানের রাতে ইনশিরার ছবিগুলো একটার পর একটা দেখতে লাগলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে পরিতৃপ্তির হাসি। এই এক নিখুঁত সৌন্দর্যের অধিকারিণী আর 2 দিন বাদে তার ঘরময় পায়চারি করবে, যাকে দেখে মুইনের সকাল হবে, যার সান্নিধ্যে রাত হবে। ঋতু এক ছুটে চলে গেল ভিতরে। বাকিরা তার পেছন পেছন। ছুটতে ছুটতে ঋতু ডাইনিং টেবিলের নিকটে গিয়ে দাঁড়ালো। ইরফান খাওয়া থামিয়ে মাথা তুলতে চোখাচোখি হলো মায়ের সাথে। শুকনো মরুভূমির মতো খড়খড়ে এক মাতৃ আত্মা ছটফটাচ্ছে। ঋতু ঠায় দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রয়। ইলহাম এসে দাঁড়ায় সেখানে। বাকিরা অবাক হয়ে দেখছে ইরফানকে। সামিন ইহানকে বলল,
সন্ধ্যায় ফেরার কথা ছিল না? আর পেয়ে গেলাম আগে ভাগেই। সবাই দেখতে লাগলো ছেলেটাকে, বয়স কম কম লাগছে, মনে হচ্ছে 22-23-এর প্রাণবন্ত এক যুবক সদ্য ভার্সিটিতে উঠেছে। ঋতুর গলা ভেঙে আসে। ইরফান মায়ের থেকে চোখ নামিয়ে ধীর স্থির শেষ লোকমা মুখে পুড়ে চিবুতে চিবুতে বলে, সব ঠিক ছিল, তবে মাম্মা লবণ বেশি হয়েছে। আর মাছ ভুনাতে জিরেটা কেন দাও? বিরক্ত লাগে। ঋতুর চোখ বেয়ে পানি পড়ছে, আলগোছে সে তা মুছেও নিল। ইরফান প্লেটে হাত ধুয়ে ফেলে, উঠে চলে আসে মায়ের কাছে। এসে ঋতুর মাথা থেকে আঁচল নামিয়ে হাতটা মুছে নেয়। ঋতু ছেলেকে দেখে কিছু বলে না মুখে। ইরফান মুখটা মুছে নিয়ে মাকে দু হাতে আগলে ধরে নিজের কাছে টেনে মায়ের দুগালে চুমু খায় দুটো। তারপর মাকে ছেড়ে ধীরে হেঁটে ইলহামের সামনে এগিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা। ইলহাম একটু অবাক হয়ে সালামের জবাব দিল ছেলেকে শান্ত স্বরে। ইরফান একে একে বাড়ির সব বড়দের সাথে কুশল বিনিময় করে। বড় মায়ের হাত ধরে হাতে চুমু খেলো, ছোট মায়ের হাত ধরে হাতে চুমু খেলো। ঋতু গম্ভীর কণ্ঠে ছেলেকে বলে, গোসল করে একটু ঘুমিয়ে নাও, বিকেলের পর থেকে সব মেহমানরা চলে আসবে, তখন তোমাকে প্রয়োজন হবে আমাদের। ইরফান ভদ্রভাবে মাথা নেড়ে বলে। জি। ধীর স্থির হেঁটে সিঁড়ির কাছটাতে যায় ইরফান। ভীষণ কৌতূহলী হয়ে ওকে দেখছিল ইনশিরা অস্ফুটে পাশে দাঁড়ানো ইহানকে বলে, একটু আগে না কত বাদরামি করলো, এখন ভুলটা পাল্টে কি নিষ্পাপ সেজেছে দেখেছো বড়দের সামনে? একটা আস্ত গিরগিটি। ইহান শুধু দেখে সবাইকে। বাইরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনের কথার আওয়াজ হচ্ছে। সামিন একটা লম্বা শ্বাস ফেলে সবার দিকে তাকিয়ে বলে, সবাই সন্ধ্যার পরের অনুষ্ঠানের জন্য তৈরি হও, দু বাড়িতে যোগাযোগ করো। আমি আর ইলহাম উপরে যাচ্ছি, আমাদের হিসেব নিয়ে বসতে হবে। দীর্ঘ 1.5 মাস পর নিজের ঘরটাতে পা রাখে ইরফান। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ঘরে ঢুকে এক লাফে বিছানায় শুয়ে পড়ল সে। এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করলো। তারপর উঠে নিজের ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সবকিছু নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও এদিক সেদিক হয়নি। কাবার থেকে একটা তোয়ালে, একটা 3/4 প্যান্ট বের করে নেয় ইরফান গোসল করবে বলে। পরপর নিজের হাতের দিকে তাকিয়ে 3/4 প্যান্টটাকে রেখে একটা ফুল ট্রাউজার বের করে নেয় সে। দীর্ঘ সময়ের গোসল সেরে বেরিয়ে এসে দেখে বড় বাবা তার বিছানায় চুপচাপ বসে আছে। ইরফান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সামিনের দিকে। সামিন রাশভারী গলায় বলে, বসো। ইরফান বড় বাবার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে সামনাসামনি বসে তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলো। সামিন ওকে দেখতে দেখতে বলে, ও বাড়ি মানে ইনুর শ্বশুর বাড়ির লোক আসবে সবাই। ইরফান মাথা তুলে বড় বাবার দিকে চায়। সামিন বলতে থাকে, একটু ঘুমিয়ে নাও, সন্ধ্যার পরে এই অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছে করলে নেব, তবে প্রীতমের সাথে হেসে সালাম বিনিময় করবে, প্রেরণাকে দেখলে সালাম দেবে এবং এটুকু বলে সামিন একটু থেমে বলে ওঠে, ভুল করেও প্রণমী মেয়েটার সামনে যাবে না। ছেলেকে খুব কড়া করে বলতে চাইলেও পারল না সামিন। অত্যন্ত নম্র স্বরেই বলল কথাটা। ইরফান কিছুক্ষণ বড় বাবাকে দেখে স্মিত হাসে, তারপর বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি একটা লম্বা ঘুম দিতে যাচ্ছি, এসব অনুষ্ঠানে মাথা ব্যথা নেই আসলে শালারা। এটুকু বলে থতমত খেয়ে যায় ইরফান। সামিন তাকিয়ে আছে। ইরফান নিজেকে শুধরে নিয়ে বলল, মানে ওইখানে লোকগুলো খুব ডিসিপ্লিনড, বিকেলে একটু ঘুমোতে পারে না, এখন ঘুম দেব, তুমি যাও, কাল প্রোগ্রামে থাকবো, চিন্তা করো না, যাও। সামিন চুপচাপ উঠে চলে যায়। ইরফান সত্যি সত্যি বিছানায় গা এলিয়ে দিয়ে দু চোখ বুজে থাকে। সন্ধ্যা নাগাদ মেহমানরা আসতে শুরু করেছে। ঝা চকচকে বাড়িটায় অন্দরমহলে আঙিনায় ঠিকরে পড়ছে আলোক রোশনায়। মৃদু আওয়াজে ক্লাসিক মিউজিক বাজছে। ইনায়ের বান্ধবীরা নিচতলার গেস্ট রুমে নিজেদের পছন্দের গানে নাচ প্র্যাকটিস করছিল। নাচবে তারা আজ। তখন বাইরে লিভিং রুমে সামিনের হাক ডাক শোনা গেল। একে ডাকছে, তাকে অর্ডার করছে। আলো বারবার করে বলছে, আপনি শান্ত হন, যথেষ্ট মানুষ আছে আমরা কাজ করার, অতিরিক্ত চাপ নিচ্ছেন। সামিন স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে হাত ছাড়তে ছাড়তে ইলহামকে ডাকে, আরে এই ইলহাম, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কোথায়? এদিকে আয়। 3 ভাইয়ের একই অবস্থা, শুধু শুধু পাক খাচ্ছে গোটা বাড়িতে। বাড়ির বউয়েরা এই দৃশ্য দেখে চেয়েছে। সেহা এসেছে বাড়িতে। শান্ত কিছুক্ষণ থেকে চলে গিয়েছে বিকালে। মারিয়া সোফিয়ারাও এসে পড়েছে। কাছের দূরের আত্মীয় স্বজনে বাড়িটা গিজগিজ করছে। তবে দু বোনের শ্বশুর বাড়ি থেকে কোনো মেহমান এসে এখনো উপস্থিত হয়নি। ইহান সবকিছু দেখভাল করছিল। খুব খাটুনি গিয়েছে বিকেল থেকে। ইনশিরার ঘরে তখন ইনশিরা রিনাকে সাজাচ্ছিল তুনারা। আজকের প্রোগ্রামের ড্রেস কোড, প্রত্যেকে মেরুন রঙের পোশাক পরতে হবে। 2 বোনকে ওরা মেরুন রঙের শিফন শাড়িতে জড়ালো সাজিয়ে দিল। সেহা চুপচাপ বিছানায় বসেছিল। ইনায়া ওকে বারবার ধমকে ওঠে, কি রে, রেডি হ, ওই সালোয়ার স্যুটটা পর, তোর জন্য নিয়েছি। মেহেদি পরানোর জন্য 4 জন আর্টিস্ট আনা হয়েছে। 2 কনেকে নিয়ে স্টেজে বসানো হলো পাশাপাশি। এই অনুষ্ঠানটা বাড়ির অন্দরমহলে হবে। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ এসে পৌঁছালো এই বাড়ির বড় জামাই মুইন ফরাজি। নিজেকে আবৃত করেছে একটা মেরুন রঙের পাঞ্জাবিতে কখনো কেউ দেখেনি মুইনকে। মেয়েধীন শরীরে ভীষণ মানিয়েছে ঐতিহ্যবাহী পোশাকটা।
নতুন বরকে দেখে মুগ্ধ হতেই হবে আজ। তার শালিকা সমাজ তাকে এনে বসালো ঠিক ইনশিরার পাশে। দুজনকে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছিল সবাই, ঠিক রাজ জটক যেন। মুইন আর চোখে বউকে দেখছিল। আজ সাজসজ্জা ভীষণ আলাদা। শ্যামা গাল দুটো গোলাপি আভায় জলজল করছে, পাতলা দ্রুত অধর রাঙা হয়েছে একেবারে হালকা মেরুন রঙের লিপস্টিকে, গলায় কানে ফুলের গয়না। সামিনিয়াসার মির্জার রোবট কন্যাকে বাগানের একমাত্র মেরুন জারবেরা মনে হচ্ছে। বেহায়া চোখ নামাতে চেয়েও পারে না মুইন। ইনশিরা স্বাভাবিকভাবে মুইনকে বলে, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো? এটুকু ঋতু ঝাড়ি মেরে মেরে 100 বার বলে দিয়েছে ইনশিরাকে। জামাই এলে যেন ইনশিরা তার কাছে 5 মিনিট পর পর তার কিছু লাগবে কিনা, অসুবিধা হচ্ছে কিনা এসব জানতে চায়। ইনশিরার হাত তখন মেহেদি রাঙা হচ্ছিল, একটু একটু করে দুহাত ভরে গেল অভূতপূর্ব আঁকাবাঁকা নকশাতে। হেনা আর্টিস্ট বললেন, কি নাম লিখবো ম্যামের? ইনশিরা ফেল করে তাকিয়ে আছে মহিলার দিকে। তিনি আবারও বললেন। মুইন পাশ থেকে জবাব দিল, ইটস মুইন। মুইন। চকিতে ফিরে মুইনের দিকে এক পলক তাকালো ইনশিরা। মুইন তার চোখের দিকে তাকিয়েছিল। তার অমন মদ্যক চাহনি দেখে ইনশিরার ভেতরটা কোথাও লজ্জায় কাঁপল। এই অনুভূতি কিন্তু তখনও ধরতে পারেনি নববধূ, তার বোঝার কথাও নয়। ধীরে ধীরে দৃষ্টি নত করে ইনশিরা দেখল তার নকশা আঁকা হাতের ফাঁকা গোল জায়গাটা দখল করে নিয়েছে 5টি ইংরেজি অক্ষর, MUYINI। ইনশিরা অবাক হয়ে দেখতে লাগলো নিজের হাত। মুইনের শালিকারা এসে হুমড়ি খেয়ে পড়ল। দুলাভাইয়ের হাতে ইসির নাম লিখে দাও কেউ। এই দুলাভাইয়ের হাতে ইনসির নাম লিখে দাও কেউ। এই দুলাভাইয়ের হাতে ইসির নাম লিখে দাও কেউ। এই দুলাভাইয়ের হাতে ইসির নামটা কেউ লিখে দাও। এই দুলাভাইয়ের হাতে ইসি নাম লিখে দাও কেউ। মুইনের পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে আপ্যায়ন করছে আলো আর ঋতু। পরি এত ছোটাছুটি করতে পারে না, হাঁপ ধরে যায়, তাই সে মেয়েগুলোকে সঙ্গ দিচ্ছিল। আজান আয়াতের বাচ্চারা বাড়িতে আগত মেহমানদের বাচ্চাদের সাথে হৈ হৈ করছে। পুরো জমজমাট বাড়িটা। ঠিক তখনই গেটের সামনে প্রেরণাদের ক্যাব এসে দাঁড়ায়। তাদের স্বাগত জানাতে ইহান এবং ইলহাম গেটের কাছেই দাঁড়িয়েছিল। ক্যাব থেকে নেমে প্রেরণা ইলহাম মির্জাকে সালাম দিল। একটা সাদা রঙের বেনারসি সফট কাতান শাড়ির পাটটা মেরুন রঙের, চুলে সেই একটা লম্বা বেনি, এই এতটুকুই সাজলো সে। ইহান দেখলো, সাথে সাথে চোখ নামিয়েও নিল। প্রীতম নেমে এসে প্রণমীকে ধরে ধরে নামালো। ওদের বাড়ি থেকে জামি শুভ সাফওয়ান এসেছে। মিস জেনি প্রেরণার ফুপির সাথে বাড়িতে থেকে গিয়েছে। ইলহাম মির্জা প্রণমীকে দেখে একটু স্বস্তি পেল যেন। যাক, মেয়েটা কিছু একটা ঠিক আছে, তবে না হলে এ বাড়িতে আনা এতটাও সহজ ছিল না ওকে। শুদ্ধকে জামি কোলে তুলে নিল। শুরুতেই শুদ্ধ চোখ গেল ইহানের দিকে। দুজনের চোখাচোখি হতে দুজনে ঠোঁট প্রশস্ত করে হাসলো। হাত নেড়ে ইহান শুদ্ধকে বলল, হ্যালো। শুদ্ধ ঠিক সাথে সাথে শব্দটি বলেছে। দুজনে আবারও হেসে ফেলল। শুদ্ধ হাসছে মুখে হাত চেপে। এই আঙ্কেলটার সাথে কথা বলতে গেলেই এমন হয়। শুদ্ধ দারুণ মজা পায় এতে। প্রেরণা গিয়ে প্রণমীর আরেকটা হাত ধরল, নিচু স্বরে বোনকে অভয় দিয়ে বলল, সামনে ইলহাম আঙ্কেল আর তোমার ইহান ভাইয়া, সালাম দাও। প্রণমী নিচু গলায় সালাম দিল। একটা মেরুন রঙের সালোয়ার স্যুট পরেছে প্রণমী। দীঘল চুলগুলো ছড়িয়ে আছে পিঠে, সাজিয়ে দেয়নি তাকে প্রেরণা, আর তার সাজবার প্রয়োজনও পড়ে না। ভাইয়া আপুর হাত ধরে আরও একবার পা রাখলো এ বাড়ির গেটে, যেখানে সে আরও একবার এসেছিল। তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছিল। আর্টিস্টরা মেয়েগুলোর হাত রাঙিয়ে দিচ্ছে। এখনো মেয়েদের নৃত্যানুষ্ঠান আরম্ভ হয়নি। ওদের খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে চারিপাশ। প্রেরণাদের আপ্যায়নের পরে এখানে বসিয়ে রাখা হয়েছে। অদূর স্টেজে মুইন ইনশিরা চুপচাপ বসে আছে। প্রীতম ইনায়া একপাশে বসে গল্প করছে, জামিরাও ওদের কাছে। ইনায়ার বান্ধবীগুলো প্রেরণাকে টানতে টানতে আর্টিস্টের কাছে নিয়ে এসে বসিয়ে দিল। বাধা দিয়ে প্রেরণা বলল, এই না, আমি মেহেদি পরবো না। বোনের হাত ধরে চুপচাপ বসে আছে প্রণমী। আলো আর পরি বারবার খোঁজ নিচ্ছে এসে। এত কিছুর মাঝেও প্রেরণা সতর্ক হয়ে আশেপাশে দেখে শুধু ওই ছেলেটাকে খুঁজে, যার কাছ থেকে প্রণমীকে আগলাতে চায় সে। বাড়ির বড়রা যথেষ্ট অমায়িক, এমনকি ওই ঋতু আন্টিও। প্রণমীকে দেখে মাথায় হাত বুলিয়েছে। একটু একটু স্বস্তি পাচ্ছে প্রেরণা। ওর আশেপাশে হাসাহাসি, চাপা শব্দ। ইনায়ের দুজন বান্ধবী আর্টিস্টকে দিয়ে নিজেদের হাতে ই অক্ষরটা লিখিয়ে হাসিতে ফেটে পড়ল। প্রেরণা কৌতূহলী হয়ে ওদের দেখলো, খেয়াল করলো ওদের হাত। ইনার এই বান্ধবীগুলো ইরফানকে গণহারে পছন্দ করে, প্রেরণা শুনেছে ইনুর কাছে। হঠাৎ রাগে প্রেরণার গাড়ি করে উঠে এমন ছাবলামি দেখে। বড় বড় একটা মেয়ে, অথচ মাথায় বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই। একটা গালিবাজ গুন্ডা ছেলেকে নিয়ে এত মাতামাতি, কি অদ্ভুত সেই উঠতি মেয়েগুলোর, কি ভয়াবহ ফ্যান্টাসিতে ভুগে ওরা। ওদের সাথে প্রেরণা অনেকটাই ফ্রি। মাঝে সাঝে যায় ইনায়ের সম্পর্ক ধরে প্রেরণাদের অ্যাপার্টমেন্টে। ওদের এই নির্লজ্জতা দেখে কড়া গলায় প্রেরণা বলে উঠল, হাইব্রিস্টোফিলিয়া, টক্সিক, গালিবাজ, খ্যাপাটে, গুন্ডা টাইপ অপরাধী ছেলেদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা মেয়েদেরকে এই রোগটার নাম হাইব্রিস্টোফিলিয়া।
বর্তমানে গণহারে সবাইকে ধরেছে এই রোগ, বিশেষ করে তোমাদের বয়সী মেয়েদের। একটা গালিবাজ গুন্ডা মার কাটারি পুরুষকে নিয়ে তীব্র ফ্যান্টাসি, এদের প্রতি দুর্বল হওয়া, তাদের মধ্যেই আসল পুরুষত্ব খুঁজে পাওয়া। এই ধরনের মেয়েদের সাথে কি উচিত জানো? উল্টো করে ঝুলিয়ে 2 বেলা নিয়ম করে চাপকে সিধে করা। এদের মানসিক ডক্টর দিয়ে কিচ্ছু হয় না। এদের লাই দিলে নিজের জীবন আর পরিবারে ভয়াবহ বিপদ ডেকে আনে এরা। তবে তোমাদের সাবধান করে দিচ্ছি মেয়েরা, একটা কথা মাথায় রাখবে, কঠোরতা একসাথে কোমলতা, গম্ভীরতা, 2 চোখের সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান, 3টা জিনিসই একজন পুরুষের পৌরসত্ব প্রকাশ করে। এসব ফিল্ম দেখে কখনো ফ্যান্টাসিতে ভুগতে যেও না, বিপদে পড়বে। হুট করে কেন জানি প্রেরণার রাগ উঠেছে, তাই গড়গড় করে বলেছে কথাগুলো। ওরা সবাই হাঁ করে তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা এই জ্ঞানগুলো ওদের কেন দিচ্ছে ওরা বুঝতে পারলো না। প্রেরণা হঠাৎ গম্ভীরতা কমিয়ে মিষ্টি করে হাসলো, বলল, এই দেখো কি থেকে কি বললাম, আসলে বয়স হচ্ছে তো, তাই ছেলে মেয়ে দেখলেই জ্ঞান ছাড়তে ইচ্ছে করে, সরি। ওরা বোকা বনে গিয়েছে পুরো। প্রেরণা প্রণমীকে বসিয়ে রেখে একটু উঠে দাঁড়ায় ইনশিরার কাছে যাবে বলে। ইনার ইচ্ছে পাখা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতে ইহানের মুখোমুখি হলো সে। কঠোরতা, একই সাথে কোমলতা, গম্ভীরতা আর 2 চোখের সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান নিয়ে দাঁড়িয়েছিল এবারই শান্ত গম্ভীর বড় ছেলেটি। প্রেরণা দেখলো, তবে টের পেল না। খুনাক করেও এক পরনারীর প্রতি মুগ্ধতা জড়ো করা পাপের ঘোড়া দিনকে দিন ভর্তি করে ফেলেছে এই বাড়ির বড় ছেলে ইহান তাজওয়ার। যদি এত বুঝ নিয়ে চলা প্রেরণা এটুকু বুঝে ফেলতো, তবে সে ভুল করেও আসতো না এই লোকের সামনে। যদি ইহানের মনের ভাবনা বুদ্ধিমতী প্রেরণা বুঝে নিত, তবে ভীষণ রকমের খেপে যেত প্রেরণা। বলতো, আপনি পাগল, এ হয়, দূরে থাকবেন আমার থেকে। এমন অনাসৃষ্টি কাণ্ডে প্রেরণা কি সহজভাবে নেবে? কখনো নয়। প্রেরণা ভদ্রভাবে একটা স্নিগ্ধ হাসি ইহানকে উপহার দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তার অভ্যেস মতন ঘাট ঘুরিয়ে দেখে প্রেরণাকে, গম্ভীর মুখভঙ্গি অথচ অন্তরে অদ্ভুত আন্দোলন। ইহান ঘুরে শুদ্ধকে দেখলো, হাত বাড়িয়ে ইশারা করে ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটতে ছুটতে এলো মামার কোল থেকে। ইহান হাত বাড়িয়ে লুফে নিল আদুরের প্রাণটাকে, কপালে কপাল ঠেকিয়ে বলে, হে বাচ্চা, কোল্ড ড্রিঙ্কস খাবে? শুদ্ধ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, মামা ওগুলো খেতে বারণ করেছে, বলেছে সব বড়রা খাবে। তোমাদের জন্য আছে তো অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো জুস, লেমন জুস, স্ট্রবেরি, কোনটা খাবে? অরেঞ্জ। ইহান শুদ্ধকে জুস বার থেকে একটা অরেঞ্জ জুস দিয়ে দেয়। এখানে এই পরিবেশে বাচ্চাদের জমছে না। ইহান শুদ্ধকে মুগ্ধ মুইজ আর বাকি বাচ্চাদের সাথে দোতলায় পাঠিয়ে দেয় প্লে রুমে। সোফিয়া আর মারিয়া শাড়ি পরে সেজেগুজে এলো নাচবে বলে। ওরা দুজনেই খুব ফুর্তিবাজ। আজান আয়াত এখানে উপস্থিত নেই, দুজনই আগামীকাল সকালে এসে পৌঁছাবে। ইহান ঘুরে আবারও প্রেরণার দিকে তাকায়, তাকায় প্রণমীর দিকে, তারপর তাকায় দোতলায়। ইরফান এখনো ঘুমাচ্ছে। অস্বাভাবিক ঠেকছে ইহানের কাছে বিষয়টা। সেহা রেডি হয়ে ঘর থেকে বের হয়। ত্রস্ত পায়ে হেঁটে রাগী মির্জার ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে। বিকেলে এই বাড়ি পৌঁছে রাগী মির্জার সাথে দেখা হয়নি তার, পালিয়ে পালিয়ে থাকে সে। মানুষটার সামনে দাঁড়াতে পারবে না সম্ভবত সেহার এই লুকানো অনুভূতি, এই অস্বাভাবিকতায় বুদ্ধিমান ছেলে পড়ে নেবে, তারপর খুব খারাপ হবে। একটু থেমে সেহা ছুটতে ছুটতে নিচতলা সিঁড়ির কাছে যায়, ইরফানের চোখ বাঁচিয়ে। নিচে নেমে সেহা প্রথমেই দেখলো প্রণমীকে, যে ইনায়ার বান্ধবীদের কথা শুনছিল চুপ করে বসে। সেহা আপাদমস্তক দেখলো মেয়েটাকে। কি সুন্দর, কি সুন্দর একটা মেয়ে। সেহার মেয়েটার সৌন্দর্য নিয়েও হিংসা হয়। বেশিক্ষণ তাকিয়ে না থেকে সেহা ঘুরে ইনশিরার কাছে গিয়ে চুপ করে বসে থাকে। দুহাতে মেহেদি রাঙিয়ে ইনশিরা মেয়েদের নাচ দেখছিল। রুশফি নাচছে। বাড়ির বড়রা কেউ এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা ব্যাকইয়ার্ডে আড্ডায় জমিয়েছে মুরব্বী মেহমানদের সাথে। এখানে কেবল তারুণেরা। রুশফি মেয়েটা দারুণ নাচে। সবাই নাচ তুলেছে বহু পুরনো দিনের গানে। ইনশিরা দেখছিল নাচ, মুইন দেখছিল তার বধূকে। খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসের দাপটে এলোমেলো হয়ে মুখের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে বিরক্ত করছিল ইনশিরাকে। মুইন কিছুক্ষণ তা দেখে। বুকের মতন তার আঙ্গুল কেউ টেনে নিচ্ছে বুঝতে পারেনি ফরাজি। নেশালো দৃষ্টিতে তাকিয়ে বইয়ের কপাল থেকে চুলগুলো সরানোর নিমিত্তে আঙ্গুল ছোঁয়াতেই হুট করে ইনশিরা কেঁপে উঠে ছিটকে যায় এক প্রকার। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মুইন ভীষণ রকমের লজ্জা পেয়ে চোখ মুখ শক্ত করে বসে থাকে। কেউ ওদের এই দৃশ্যটা খেয়াল করেনি। ইনশিরা নিজেকে সামলে আবারও এগিয়ে আসে। নির্লিপ্ত হয়ে বসে থাকে মুইনের পাশে, তার দৃষ্টি নত। হুট করে ঘাবড়ে গিয়ে ধরফড়িয়ে উঠেছিল সে। মুইন চুপচাপ থাকে কিছুটা সময়, তারপর ইনশিরাকে বলে, সরি চুলগুলো। ওদিকে হইচই পড়ে যায়। দল বেঁধে নেমেছে ইনায়ার বান্ধবীরা। এত নাচানাচি দেখে জামি দাঁত বের করে হাসলো। প্রীতমের দিকে তাকিয়ে বলে, তোর নিব্বি শালিকারা একা একটা খেয়েছো নাকি? এত মশরামশরি করছে কেন?
সাফওয়ান আর শুভ দুহাতে মুখ চেপে ধরে হাসছে। প্রেরণা গিয়ে আবারও বোনের পাশে বসে পড়ে বোনকে আগলে নিয়ে এত হইচইয়ের মাঝে মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়েছিল ইনা। এত নাচানাচি দেখে তারও নাচতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে সবাই বলবে কি বেলাজ মেয়ে, যদিও কেউ বলবে না মুখে মডার্ন যুগ, কিন্তু মনে মনে ভাববে, মনে মনে বলবে হাতের মতন শরীরটা নিয়ে নাচতে নাচতে এসেছে দেখো। কিছুক্ষণ উসুস করে শেষমেশ পারল না নিজেকে ধরে রাখতে। রিন্তুকে ফিসফিসিয়ে বলে, তোরা আমাকে টেনে নিয়ে যাবি, আমি ভাব দেখাবো আমি নাচতে চাই না, কিন্তু তোরা জোর করবি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।